সুপ্রিয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানটি দেখছিলেন, আমি অনিমেষ দাস, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রামের বাংলা প্রথম পত্রের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তো এটা হচ্ছে কি অপরিচিতা গল্পের। তো আমরা একটা সৃজনশীল প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। এমনকি কন্যার দর্শনে সেও অতি সংকোচে ভিক্ষা চাইতে হয় এবং সবসময় নিরাশ হইলে দ্বিতীয় কথাটি কহিবার মুখ থাকে না। কিন্তু মেয়ে আপনি বাড়িতে আসতে চাহিলে বাপ তাহাকে না নিয়া কেমন করিয়া থাকে, তাই বেহায়ার নিকট সে সম্বন্ধে দরখাস্ত পেশ করিবার পূর্বে রামসুন্দর কতটা হীনতা, কত অপমান, কত ক্ষতির স্বীকার করিয়া যে ৩,০০০ টাকা সংগ্রহ করেছিলেন, সে ইতিহাস গোপন থাকাই ভালো। এখানে এখন আপনারা হয়তো জানেন যে একটা সৃজনশীল প্রশ্নে ৪টা প্রশ্ন দেয়া থাকে, ক, খ, গ, ঘ। তো ক নম্বর প্রশ্নে দেয়া থাকে হচ্ছে গিয়ে মার্ক থাকে হচ্ছে গিয়ে ১ মার্ক, খ নম্বরে মার্ক থাকে ২, গ নম্বরে থাকে হচ্ছে গিয়ে ৩ এবং ঘ নম্বরে থাকে ৪। তো প্রথম প্রশ্নটা হচ্ছে অনুপমের বন্ধু হরিশ কোথায় কাজ করে? তো অনুপমের বন্ধু হরিশ কানপুরে কাজ করে। এরপরে আমাদের দ্বিতীয় প্রশ্নটা আছে, শম্ভুনাথ কন্যাকে পাত্রস্থ করলেন না কেন? অর্থাৎ শম্ভুনাথ কন্যাকে কেন পাত্রস্থ করলেন না? বরপক্ষের নিচু মানসিকতার পরিচয় পেয়ে শম্ভুনাথ তার কন্যা কল্যাণীকে পাত্রস্থ করেনি। অর্থাৎ বরপক্ষের নিচু মন মানসিকতা। অর্থাৎ নিচু মন মানসিকতার কারণে কি করে নাই? যে সে কন্যা পাত্রস্থ করেন, অর্থাৎ বিয়ে দেন নাই। এবার আমরা দ্বিতীয় প্যারায় চলে আসছি, খ নম্বর প্রশ্নের। যেহেতু আপনারা জানেন যে ২ নম্বর প্রশ্নের উত্তরের জন্য আমাদের যে ২টা প্যারা করা হয় সেটা বেটার। কল্যাণীর বিয়ের দিন পাত্রপক্ষ কন্যাপক্ষের উপর দেয়া গয়নাগুলো পরখ করার জন্য একজন শ্যাকরাকে সঙ্গে নিয়ে আসে। শ্যাকরা বলতে যারা সোনার কাজ করেন তারা হচ্ছে শ্যাকরা। আচ্ছা, অনুপমের মামা শ্যাকরাকে দিয়ে কল্যাণীর গয়নাগুলো পরীক্ষা করান। তাহলে অনুপমের মামা কি করেন? এই শ্যাকরাকে দিয়ে কল্যাণীর গায়ে যে গয়নাগুলো ছিল সেই গয়নাগুলো কি করেন? পরখ করান বা পরীক্ষা করান। এতে কল্যাণীর বাবা শম্ভুনাথ নিজেকে অপমানিত বোধ করেন। আর একই সঙ্গে তিনি পাত্রপক্ষের নিচু মানসিকতার পরিচয় পান। উদ্বুদ্ধ পরিস্থিতিতে পিতা শম্ভুনাথের মন ভেঙে যায়। ফলে তিনি বিয়ের দিন কন্যাকে পাত্রস্থ না করে বরপক্ষকে ফিরিয়ে দেন। এরপরে গ নম্বর যে প্রশ্নটি রয়েছে, গ নম্বর প্রশ্নটা আছে উদ্দীপকের রামসুন্দরের সঙ্গে অপরিচিতা গল্পের শম্ভুনাথ বাবুর অমিলগুলো তুলে ধরুন। আত্মমর্যাদার দিক থেকে উদ্দীপকের রামসুন্দর আর অপরিচিতা গল্পের কনের পিতা শম্ভুনাথের অমিল রয়েছে। আমাদের সমাজে প্রচলিত প্রথা অনুযায়ী কনের বাবা বিয়ের অধিকাংশ দায়িত্ব পালন করেন। তাহলে কনের বাবা কি করেন? যে বিয়েতে যে সমস্ত খরচ খরচাগুলো হয় সেগুলো কনের বাবা বহন করেন, অর্থাৎ কন্যার পিতা। বরপক্ষের খাবার দাবার থেকে শুরু করে তাদের যত্ন করা, মন রক্ষা ইত্যাদি কাজ তাকেই সামাল দিতে হয়। এছাড়া বিবাহেতে ব্যক্তি, পরিবার, সমাজ এবং জাতিবিশেষ নানা আচার এবং রুচির প্রয়োগের বৈচিত্র্য দেখা যায়। ফলে অনেক সময় কনের পিতাকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে হয়। উদ্দীপকে দেখা যায় যে রামসুন্দর মেয়ের বিয়ের পণের ৩,০০০ টাকা অনেক ক্ষতি স্বীকার করে সংগ্রহ করেছিল। আর প্রচলিত লোকাচারের কারণে তিনি তার বেয়ার নিকট অবনত। মানে মেয়ে পক্ষরা বর পক্ষদের নিকট সবসময় মাথা নিচু করে থাকে এমনটি। রামসুন্দর মেয়ের সুখের কথা চিন্তা করে বরপক্ষের অপমান নীরবে সহ্য করেছেন। অন্যদিকে অপরিচিত গল্পের কনের পিতা শম্ভুনাথ বাবু মেয়ের বিয়েতে যৌতুক দিকে সম্মত হয়েছেন। কিন্তু যখন বরপক্ষের গয়নাগুলো যাচাই করার জন্য কল্যাণীর শরীর থেকে খুলে নিয়ে আসে, তখন তিনি অপমানিত বোধ করেন। যেহেতু তার কন্যার গা থেকে গয়নাগুলো খুলে শ্যাকরাকে দিয়ে চেক করাবেন, এই জন্য কি হয়? অপমান বোধ করেন। রামসুন্দর মেয়ের সুখের কথা চিন্তা করে বরপক্ষের অপমান নীরবে সহ্য করেছেন। অন্যদিকে অপরিচিত গল্পে কনের পিতা শম্ভুনাথ বাবু মেয়ের বিয়েতে যৌতুক দিতে সম্মত হয়েছেন। কিন্তু যখন বরপক্ষ গয়নাগুলো যাচাই করায় কল্যাণীর শরীর থেকে খুলে নিয়ে আসে, তখন তিনি অপমান বোধ করেন। তিনি মেয়ের বিয়ে ভেঙে দেন, তিনি বরপক্ষের নিকট মাথা নত করেননি। এখানে করেননি। তো এবার আমরা তৃতীয় প্যারা সম্পর্কে আলোচনা করব। উদ্দীপকের রামসুন্দরের সঙ্গে অপরিচিত গল্পের শম্ভুনাথ বাবুর অমিল রয়েছে। বস্তুত বাংলাদেশের গত শতকের রক্ষণশীল, অনুদার ও যৌতুকের অভিশাপে জর্জরিত সমাজ ব্যবস্থা উভয় গল্পের পটভূমি। এরপরে আমরা ঘ নম্বর প্রশ্ন সম্পর্কে আলোচনা করব, যে উদ্দীপকে লোকাচারকে মান্য করা হলেও অপরিচিত গল্পে তাকে অস্বীকার করা হয়েছে, মন্তব্যটি বিশ্লেষণ করুন।
উদ্দীপকে লোকাচারকে মান্য করা হলেও অপরিচিত গল্পে তা অস্বীকার করা হয়েছে। মন্তব্যটি যথার্থই হয়েছে। যৌতুক প্রথা আমাদের সমাজে একটি মারাত্মক ব্যাধি। পুরুষ প্রধান সমাজে যৌতুক প্রথা নারীকে হেয় করে, অপদস্থ করে। তাহলে পুরুষ প্রধান পরিবারে মানে সমাজে কি করে? নারীকে হেয়স্ত করে বা অপদস্থ করে। আচ্ছা, তার মন্তব্যটি যথার্থ। এর ফলে কখনো কখনো নারীর জীবন দুর্বিষহ হয়ে ওঠে। অর্থাৎ যৌতুকের কারণে নারীদের জীবন কি হয়? দুর্বিষহ হয়ে ওঠে। তবুও আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন যারা এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন। তারা সমস্ত অন্তঃকরণ দিয়ে চান এই মরণব্যাধিকে নির্মূল করতে। উদ্দীপকে একজন কন্যা দায়গ্রস্ত পিতা রামসুন্দরের কথা এখানে বর্ণনা করা হয়েছে। তার অনেক টাকা পয়সা নেই। কন্যার বিয়েতে তাকে ৩,০০০ টাকা পণ দিতে হয়েছে। এর জন্য তাকে অনেক অপমান, অনেক ক্ষতি স্বীকার করতে হয়েছে। মেয়ের সুখের জন্য সে বেয়াইয়ের নিকট অবনত হতে হয়েছে। অপরিচয় গল্পে দেখা যায় যে পিতা শম্ভুনাথ মেয়ের বিবাহেতে পণ দিয়েছিল, কিন্তু কল্যাণী তার একমাত্র মেয়ে বলে তিনি পণ দিতে রাজি হয়েছেন। পরবর্তী সময় তিনি বরপক্ষের সংকীর্ণ মানসিকতার পরিচয় পেয়ে বিয়েটি ভেঙে দেয়। কেন সংকীর্ণতার পরিচয় পেয়েছে? যে তার সোনাগুলো, তার মেয়ের সোনাগুলো তারা পরখ করতে চেয়েছিল স্যাকরাকে দিয়ে, এমন পরখও করে। উদ্দীপকে আচ্ছা এরপরে বলছে যে এরপরে বলছে এমনকি কল্যাণা প্রতিজ্ঞা করে যে সে আর কখনো বিয়ে করবেন না। উদ্দীপকে লোকাচারের বলয়ে একজন অসহায় পিতার চিত্র অঙ্কিত হয়েছে। তিনি মেয়ের সুখের কথা চিন্তা করে সাহসী হয়ে উঠতে পারেননি। আর অপরিচিত গল্পে বাবা শম্ভুনাথ বাবু তার কন্যা কল্যাণী ও যৌতুকের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন। বস্তুত উদ্দীপকে ফুটে উঠেছে যৌতুক প্রথার নিষ্ঠুর ও ব্যক্তিজীবন ও তার প্রভাব, এবং অপরিচিত গল্পে প্রকাশিত হয়েছে যৌতুক প্রথার বিরুদ্ধে একটি পরিবারের সুদৃঢ় অবস্থান। উপরের আলোচনা থেকে তাই বলা যায় যে উদ্দীপকে লোকাচারকে মান্য করা, অপরিচিত গল্পে তাকে স্বীকার করা হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি অনিমেষ দাস আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। হ্যান্ড নোট সাজেশন বা অনলাইন ক্লাস করার প্রয়োজন মনে করলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়।